নমস্কার, শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। বন্ধুরা, ঘটনা শুরু করার আগে 12ই জুন ঘটে যাওয়া একটি মর্মান্তিক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা সকলেই জানি। আহমেদাবাদের যে প্লেন ক্র্যাশ হয় একটা ছাত্রাবাসের ওপরে, যেখানে ডাক্তাররা হয়তো দুপুরবেলা টিফিন করতে এসছে, মানে লাঞ্চ করতে এসছে, সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। তাদের সকলের আত্মাকে মানে শান্তি কামনা জানিয়ে আজকের এই ঘটনা শুরু করছি। এবং যদি পুরো প্লেন ক্র্যাশটাকে যদি দেখা হয়, যেহেতু আমার চ্যানেলটার নাম হচ্ছে অবিশ্বাস্য ঘটনা, তাই হিসাবে এখানে আমি যতটুকু দেখেছি বা খবর শুনেছি, আপনারাও বন্ধুরা শুনেছেন খবর, তাও আমি উল্লেখ করছি। অবিশ্বাস্য ঘটনা তো, যেটা সত্যিকারে বিশ্বাস করা যায় না। 1 নম্বর হচ্ছে, এত বড় মর্মান্তিক দুর্ঘটনার মাঝখানে পুরো প্লেনটাতে একটা মানুষ কিভাবে লাফ দিয়ে বেঁচে যায়, যে প্লেনের সকলেই মৃত। এটা তার কাছে একটা অবিশ্বাস্য ঘটনা, যে প্লেনের এক্সিটের সামনে বসে তার হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ, সে বাঁচতে পারবে। শেষ মুহূর্তে মনে হয়েছে যে জীবনটাকে আমি উপলব্ধি করতে পারবো, বা সে খুলে বেরিয়ে এসছে। এটা একটা যেমন অবিশ্বাস্য ঘটনা, ঠিক তেমনই আরেকটি অবিশ্বাস্য ঘটনা, যেটা না বলে একদম থাকা যাচ্ছে না, যেটার সাথে আজকে আমাকে যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন তারও কিছুটা মিল আছে বলেই আমাকে আজকে তার জীবনের ঘটনা আমি বলতে চলেছি। যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন সোনিয়া। আমি তার লেখা ঘটনা বা তার বলা ঘটনাতে আসার আগে এই প্লেন ক্র্যাশের সাথে মানে যিনি বেঁচে গেছেন তার ঘটনা বলছি, যেটা মাত্র 10টা মিনিট লেট হওয়ার জন্য তাকে প্লেনে উঠতে দেওয়া হয়নি। যদি 10 মিনিট লেট না হতো তাহলে হয়তো তিনি মৃত হতেন। হাজার রিকোয়েস্ট করার পরেও তাকে প্লেনে উঠতে দেওয়া হয়নি। হয়তো এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় বা এক্সিটে আসার সময় তার হয়তো কখনো মনে হয়েছে যে আমার চাকরিটা চলে যেতে পারে, আমি আজকে বিশাল লস খেয়ে গেলাম, কারণ হচ্ছে প্লেনের একটা অ্যামাউন্ট দিয়ে তিনি টিকিট করেছিলেন, সেই টিকিটটা নষ্ট হলো, অনেক কিছু। কিন্তু সবথেকে বড় কিছু তিনি পেয়েছিলেন, তার জীবন। তিনি হয়তো চাকরিতে পরে আবার জয়েন করবেন, কি চাকরি ছেড়ে অন্য চাকরি পাবেন, কে আরও বড় কিছু, অনেক কিছু হতে পারে তার জীবনে। হয়তো জীবন তাকে দ্বিতীয়বার বাঁচবার সুযোগ দিয়েছে, যে ভালো করে বাঁচো, শুধুমাত্র ট্রাফিকে 10 মিনিট ফেঁসে যাওয়ার জন্য। বন্ধুরা, ঠিক এমনই একটা সিচুয়েশনের মধ্যে এরকম ঘটনা বা তার সাথে ঘটেছে, সোনিয়ার সাথে। সে তার ঘটনা আমাকে শেয়ার করেছে। ঘটনাটি আমাকে রেকর্ডিং করে অথবা কি বলবো, লিখে আমাকে পাঠায়নি। এই ঘটনাটা জানার পর আমাকে সামনাসামনি এসে ও মুখে বর্ণনা করে যায়। তাই কোনো লেখা বা কোনো কিছু থেকে মানে রেকর্ডিং শুনে আমি তোমাদের কাছে বর্ণনা করছি না, আমি ওর মুখ থেকে শোনা সেই ঘটনাটাকে আমি তোমাদের কাছে বর্ণনা করতে চলেছি। জানি না কতটা ঠিক, ভালো, সুন্দর, খারাপ কিভাবে বলবো, কিন্তু আজকে আসছি সোনিয়ার জীবনে ঘটে যাওয়া একটি অবিশ্বাস্য ঘটনা নিয়ে। সোনিয়া কলকাতার নাটলাঙ্গা অঞ্চলে থাকে। তার বাড়ি মানে তার মামার বাড়ি হচ্ছে
আসানসোল দুর্গাপুর, মানে বর্ধমান জেলার দুর্গাপুর অঞ্চলে। সোনিয়া ছোটোবেলার থেকেই ঠাকুরের ভক্ত। সে যখন বাড়িতে পুজো আশ্রা করে, সে গোপাল ঠাকুরের ভক্ত, গোপালকে পুজো করে। এবং বাড়িতে সোনিয়াই বেশি গোপালকে মানে, এবং সোনিয়ার বাড়িতে ওর ভাই আছে, সকলেই আছে। তারা ভাই যেমন হয়, মানে খুব বেশি ঠাকুরকে পুজো করতে হয় করে দিল, ঠিক গোপালের যেমন সেবা করা, স্নান করানো, তাকে 3-4 বার করে সেবা দেওয়া, এইগুলো সেরকম করে বাড়িতে করবার কেউ নেই। তাই সোনিয়া যেখানে যেখানে যায় সে তার গোপালকে সঙ্গে করে নিয়ে যায়। সোনিয়া যায় তার মামার বাড়ি দুর্গাপুর, নিয়ে যায় তার গোপালকে সঙ্গে করে। গোপালকে সঙ্গে করে নিয়ে যাওয়ার সময় আমাদের কলকাতার ধর্মতলা থেকে বাসে ওঠে সোনিয়া, এবং সোনিয়ার মা সে সময় সঙ্গে যাত্রা করে। জার্নিতে যাওয়ার সময় কোনো কিছুই হয় না, খুব সুন্দরভাবে তারা দুর্গাপুর পৌঁছায় এবং যথারীতি তারা আনন্দ মাঝখানে দিনগুলোকে কাটায়, আনন্দের মাঝখান দিয়ে। এর মাঝখান থেকেই চলে আসে কলকাতাতে ফেরত আসার সময়। যেদিনকে কলকাতায় ফেরত আসবে সোনিয়া, ঘুম থেকে উঠে দরজাটা খুলেছে, মানে ওদের ফ্রন্ট গেটটা, আমরা জানি ঘুম থেকে উঠে সকালেই দরজার সামনে জল দেয়। সেই সময় ওদের বাড়ির সামনে একটা পুকুর ঘাট আছে। ওরা জলটা তুলে, পুকুর ঘাট থেকে তুলে ওর চৌকাটে জলটা দিতে যাবে, জাস্ট ঘর থেকে পা বাড়িয়েছে পুকুর থেকে জল তুলবে বলে, হঠাৎই দেখে বাড়ির একদম সামনে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে আছে। তো দেখে না, ঘুম থেকে উঠেই সোনিয়ার বলছে যে ওর মাসি আছে, দিদা আছে, সকলেই আছে। বলে আজকে আমার ওইটা দেখে, সোনিয়া এবং সোনিয়ার মায়ের ওই জিনিসটা দেখে ঠিক পছন্দ হয়নি, মানে মনটা খারাপ হয়ে যায়। এ কি দেখলাম, কেন দেখলাম, অ্যাম্বুলেন্স কেন, কেউ কি মারা গেছে বা কারো কি খুব শরীর টরীর খারাপ করেছে, অ্যাম্বুলেন্সটা এসে দাঁড়িয়ে আছে। বুকের ভেতরে না ছ্যাদ করে উঠল সোনিয়ার। সোনিয়া পরে জিনিসটা অতটা খেয়াল করে না, দিদা উঠোন ঝাড় দিতে ব্যস্ত হয়ে যায় এবং মাসিরা স্নান, নানা রকম গৃহকর্মের কাজে ব্যস্ত হয়ে যায়। এবং ওনার মা, মানে আমি এখানে কাকিমা বলে সম্বোধন করছি সোনিয়ার মাকে, সোনিয়ার মা স্নান টান করে কলকাতা আসার জন্য রেডি হতে শুরু করে। কিন্তু পরে খবর নিয়ে জানতে পারে যে অ্যাম্বুলেন্সটা অন্য কোনো কারণে নয়, একজন রাত্রিবেলায় তার অ্যাম্বুলেন্স যেখানে রাখার কথা সেখানে না রেখে অনেক লেট হয়ে গেছিলো বলে তাই ওইখানেই পার্কিং করে সে চলে যায়। কিন্তু এতদিন যে 7 দিন গিয়ে সোনিয়া ছিল, ওর মাঝখানে কোনো দিনই এরকম অ্যাম্বুলেন্স কোনো বাড়ি দেখতে পায় না। তো একটা ঘুম থেকে উঠে একটা খারাপ লাগে যে সকালবেলা উঠেই দরজা খুলে অ্যাম্বুলেন্স দেখছি, এটা কেমন বাজে জিনিস, একটা সাইন দিচ্ছে দুধ। তার সব কিছু শেষ হওয়ার পর 10টা-11টা নাগাদ খাওয়া দাওয়া করে সিটি সেন্টারে চলে আসে কলকাতার উদ্দেশ্যে বাস ধরবে বলে। যখন সোনিয়া বাড়ি থেকে বেরোয়, ভিরিঙ্গি কালীবাড়ির ওখান থেকে একটি বাস ধরে। বাসের গায়ে সিটি সেন্টার কথাটা লেখা আছে কি না সেটা খেয়াল করেনি, জানি না, আনকনসিয়াসলি যেভাবে হোক ওখানকার সব মিনি বাসগুলো একই রকম হয়। বেনাচিটি সিটি সেন্টার এরকম ধরনের বাসের গায়ে লেখা থাকে, সেই বাসের গায়ে বলছে তার মা ওখানকারই মেয়ে, ওখানেই থাকে, এতটা যাতায়াত করেছে এতবার, কি করে দুজনেই চোখের, মানে যাকে বলা হয় ভুল দেখা, বাসে উঠে পড়ে। এবং খুব অবাককর বিষয় হয়, বাসটা সোজা বেরিয়ে গিয়ে একটা বাঁ দিকে মোড় ঘুরে যায় 54 ফুট থেকে, এবং আরেকটা ডান দিকে মোড় ঘুরে যায়। হঠাৎ করে বাসটা ডান দিক থেকে
ঘুরে সোজা মেন রোড ধরে নেয়। সেই মুহূর্তেই অবাক হয়ে যায় ওর মা যে বাসটা কোথায় যাচ্ছে, এ তো বেনাচিটির দিকে বাসটা যাচ্ছে না। বাসের কন্ডাক্টরকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হয় যে বেনাচিটি যাবে না, বা বেনাচিটি না সরি সিটি সেন্টার যাবে না বাসটা? তো বলে না, এটা সিটি সেন্টার যাবে না, বাসটা বাঁকুড়া যাচ্ছে। প্রায় বাসটা অনেকটা দূরে গিয়ে গেছে। তো তখনই সোনিয়ার মা বাস থেকে নেমে পড়ে, সঙ্গে লাড্ডু গোপালকে নিয়ে নেমে পড়ে। খুব অবাক হয়ে যায় তখনই। অবশ্য কন্ডাক্টর বাসের টিকিটটা নেয়নি সেই সময়, জানে এনারা ভুল করে মা মেয়ে উঠে পড়েছে। তো উনি বাস থেকে দেখিয়ে বলে দেন যে আপনি রাস্তার ওপারে গিয়ে দাঁড়ান এবং এইখান থেকে দাঁড়িয়েই বলবেন যে সিটি সেন্টার যাওয়ার বাস, অবশ্যই আপনি পাবেন, বাস পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। তো রাস্তার ওপার হয়ে যথারীতি বেশ খানিকটা সময়, প্রায় 20 মিনিট মতন চলে যায়। আরেকটা বাস আসে, হাইওয়েতেই আসছে, সেই বাসটাও সিটি সেন্টার আসবে। ওই বাসটাও ওইরকম বাঁকুড়ার থেকে ঢুকছে। বাসে উঠে পড়ে, উঠে সিটি সেন্টার নামে এবং একটা টিকিট করে। যে টিকিটটা করে মানে আগের বাসটা, মানে যখন মা মানে সোনিয়া এবং সোনিয়ার মা সিটি সেন্টারে আসে তখন দেখে একটা কলকাতাগামী বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ওর মা হাজারবার চেষ্টা করলো, বললো যে থাক, বাসটা চলে যাচ্ছে চলে যাক, আমাদের টিকিটটা করা হয়নি, ওইদিকে টিকিটের লাইনও আছে। যায়, নেক্সট বাসের জন্য অপেক্ষা করে। স্পষ্ট মনে আছে সেদিনকে দুপুর 12টার বাস নেয়, আগের বাসটা মিস করে। 12টার বাস এই কারণে হয়, তার কারণ বাসে যে সিট বুকিং হচ্ছিল সেখানে লাইন পড়ে যায়। তো লাইন দিয়ে গিয়ে বাসের জন্য পরের সিট পাওয়া। তো বাসটা তখন প্রায় 12টাই বেজে যায়, 12টার বাস ধরে। তার আগের যে বাসটা বেরিয়েছে ঠিক টাইমটা আমাকে, বন্ধুরা আমি অ্যাকর্ডিং টু সোনিয়ার কথা অনুযায়ী আমি তোমাদেরকে বলছি, পরের বাসটা ওঠে, ওই বাসটা চলে যায়। ঠিক বর্ধমান ক্রস করার আগে, মানে শক্তিগড়টা ক্রস করেছে এমন সময় একটা জায়গায় বাস আটকে দেয় ওদের বাসকে। বাসটা বেশ ঘণ্টাখানেক আটকে থাকে, বাসটাকে যেতে দেওয়া হয়নি। বলছে কি হয়েছে, অনেকক্ষণ বাস আটকে, ধীরে ধীরে গাড়িকে পাস করানো হচ্ছে, কারণ ওই যে হাইওয়েটা, ওই হাইওয়েতে না প্রচুর মানে কি বলবো পণ্যবাহী ট্রাক, লরি এরকম ধরনের অনেক কিছু যাতায়াত করে, তার সাথে এই প্যাসেঞ্জার বাসগুলোও যাতায়াত করে। তো ওখানে কানাঘোষায় পুলিশের মুখ থেকে শোনা যায় যে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। বাস অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে ওরা অতটা বুঝতে পারে না। বলছে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য এইখানে এখন ব্যারিকেড করে দিয়েছে, ওই রাস্তাটা দিয়ে হচ্ছে না, ওখান থেকে এখন এসে সব কিছু সরানো হবে পুলিশকে। খুব মানে মর্মান্তিক একটা বাস দুর্ঘটনা হয়েছে ওখানে। প্রায় ওখানে বাসের মানে কি বলবো বেশিরভাগ লোকজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন বাসের থেকেও যাকে বলা যায় 2-3 জন নাকি মৃত, এরকমও শোনা গেছে। এইটা পরিসংখ্যানে 2-3 জন বলা হয়েছে, কিন্তু কতজন মারা গেছে কি হয়েছে সেটা কিন্তু পুরোপুরি খবরটা জানে না বা জানা যায়নি। কিন্তু বাসটা তখনও পর্যন্ত ওই পাশ থেকে সেভাবে সরানো হয়নি। খুব লাইনের মাঝখান দিয়ে বাস যখন পাস করানো হচ্ছে, সোনিয়া বলছে বাসটা পুরো সামনের দিকটা নয়, মানে সামনে থেকে ওই মিডিল পোর্শনের দিকটা যেন দুমড়ে মুচড়ে গেছে, একদম নেই কিছু বাসের ওই জায়গাটা। তো দেখলো রাস্তার আশপাশেও অনেক রক্ত মাখানো জায়গা, কাঁচ ভেঙে চুরে চুরমার হয়ে রয়েছে। সোনিয়া দেখে খুব গায়ে কাটা দিয়ে ওঠার মতন। বলছে
দিদি, আমি জানি না, কোনো দিন আমি কোনো বাসের নাম্বার খেয়াল করি না। আমি শুধু নাম্বার খেয়াল করি তখন যখন বাসের গায়ে আমাদের টিকিট বুকিং করে রাখি যে আমাকে এই বাসে উঠতে হবে, তখন বাসের টিকিটের নাম্বারটা দিয়ে দেয় ওইখানে, কোন বাসের নাম্বার। আমি তখন বাসের নাম্বারটা দেখি। আমি জানি না, যে বাসটা আমার সামনে দিয়ে চলে যাচ্ছিল আমি ওই বাসের নাম্বারটাকে দেখে ফেলি। আর যখন বাসটা ওই দুমড়া মোচড়ানো অবস্থায় রয়েছে, আমি দেখি আমার আগের ওই বাসটা, যে বাসটা বেরিয়ে যাচ্ছিল, যে বাসটাকে আমরা মিস করেছি। আমি তোমাদেরকে বন্ধুরা বলতে পারছি না ঘটনাটা, কারণ আমেদাবাদের এই ঘটনাটা অনেক দেখেছি। তার সাথে সোনিয়ার এই কথাটা, সোনিয়া বলছে যে ওই নাম্বার কোনো দিন দেখে না, নাম্বারটা দেখছে চোখের সামনে, যে ওই বাসটাই, ওই বাসটার যে সিটটাতে বর্তমানে যে বাসের সিটে ও বসে আছে, বলছে দিদি ওই বাসে আমি যদি আমার বাসটা আমার গোপাল বা ঠাকুরের কৃপা অনুযায়ী কোনো দিন আমরা ভুল বাসে উঠি না। দুর্গাপুর আমার মামার বাড়ি, ছোটোবেলার থেকে দুর্গাপুরে যাতায়াত করছি। এত বছর আমার মা কোনো দিন ভুল করেনি, আমি করিনি। সেদিনকে হঠাৎ করে চোখ কান বুজে বাসে উঠে গেলাম, আর বাসটা ভুল জায়গায় চলে গেল, 20-25 মিনিট লেট হয়ে গেল। দিদি জানো, হয়তো আমি এটা বলছি না যে আমার ওই সিটটাই হতো, যে সিটে এই বাসে আমি আর মা বসে আসছি, ওই সিটের যে জায়গাটা, ওই জায়গাটা বাসে নেই, বাসটা ধ্বংস হয়ে গেছে। জানলার কাঁচগুলো অনেকগুলো আগে থেকে, মানে অনেকটা আগে থেকে কাঁচগুলো গুঁড়ো গুঁড়ো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চারিদিকে রক্ত, গলগলানি চাপ চাপ রক্ত দেখতে পাচ্ছি। জানতে পারিনি বাসে কতজন কি হয়েছে, কতজন মারা গেছে, কী হয়েছে, কিন্তু বুঝতে পারছি ওখানে একটা মর্মান্তিক একটা বাস দুর্ঘটনা হয়েছে। আমার কাছে হয়তো বাসের সব মানুষ ভালো আছে, সেভ আছে, তাদেরকে শক্তিগড় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে শুনলাম। আর পরের তাদেরকে বাসের থেকে অন্য বাসেও তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, পুলিশের ইয়েতে গেছে। যারা ইনজোর্ড তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমাদের এক এক করে বাসকে পাস করানো হচ্ছিল। আমার বাসটা যখন ওই বাসটাকে ক্রস করছে, বাসটাকে তখনও ওই দুর্ঘটনাগ্রস্ত বাসটাকে তখন চারিদিক থেকে, মানে পাশ থেকে সরানোর চেষ্টা করা চলছে। দিদি, আমি বাস থেকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি, এতটা অবাক হয়ে গেছি। আজকে আমার বাসটা যদি ওই দিকে ডান দিকে ঘুরে না যেত, হয়তো টিকিট কেটে আমি ওই বাসেই থাকতাম। আর দিদি, আমার এক ঝলক মনে হচ্ছে আমি তো ওই সিটেই বসতাম, যে সিটে বসে আমি ওই বাস থেকে আসছিলাম। হয়তো বাঁচতামই না, আর যদিও বা বাঁচতাম বা অন্য কোনো যদি সিটও পেতাম, হয়তো হসপিটালে থাকতে হতো, বা আমার গোপাল, আমার মা, আমার কি হতো আমি জানি না। আজকে দিদি, এই প্লেন ক্র্যাশ, জীবন চলে যাওয়া এতগুলো মানুষের, অতগুলো মানুষের মধ্যেও ভূমি নামক ওই মেয়েটি বেঁচে যায়। তিনি বেঁচে গিয়েছিলেন, তাকে লেট হয়ে গেছিল, 10 মিনিট লেট। আমার বাসটা তো আমাকে অনেকক্ষণ টাইম দিয়েছিল, আমি তো প্রায় 20 মিনিট লেটে পৌঁছেছিলাম। এক তো অতটা ডিস্টেন্স চলে যাওয়া, তারপর ওখানে দাঁড়িয়ে থেকে দ্বিতীয় বাস এবং সিটি সেন্টারে এসে পরের বাস ধরা। তখন ওই বাসটাকে আমি বেরিয়ে যেতে দেখছি, যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। দিদি, এটা আমার কাছে একটা বিশাল অলৌকিক ঘটনা। এই প্লেন ক্র্যাশের ঘটনাটা শোনার পর আমার মনে হয়েছে দিদি, এই অবিশ্বাস্য ঘটনা আমার তোমার কাছে শেয়ার করা উচিত, তাই বলে দিদি তোমার কাছে শেয়ার করছি। বন্ধুরা, এটা সোনিয়া যেটা বলেছে, আমি সেটা শুধুমাত্র তোমাদের কাছে বর্ণনা করার চেষ্টা করেছি।
বর্ণনা করার সময় হয়তো সোনিয়ার জায়গায় আমি ছিলাম না, ওই স্পটটা আমি দেখতে পাইনি। বাসটা কিভাবে যাচ্ছিল, ওই বাসটা কীরকম করে উল্টে পড়েছিল বা কতটা রক্তের চাপ ছিল আমি দেখতে পাইনি, কথাটা যেমন সত্যি। কিন্তু এক ঝলক যেন মনে হচ্ছিল দুটো ঘটনা চোখের সামনে এইরকম করে। আমি তোমাদের বর্ণনা করার আগে আমার নিজেরও চোখে জল আসছিল। হয়তো এটাকেই অবিশ্বাস্য বলা হয়, একটা অলৌকিকভাবে কিছু একটা শক্তি। এই গোপাল ঠাকুরকে সোনিয়ার পুজো করা, বিশ্বাস, হয়তো সঙ্গে করে সে গেছিল বলেই হয়তো হয়তো তার বাসটা তাকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে অনেক রকম প্রশ্ন উঠতে পারে, কিন্তু এটা সোনিয়ার বিশ্বাস যে সেদিন সে গোপালকে নিয়ে যাত্রা করেছিল বলেই হয়তো সে বেঁচে গেছিল, বা সময় হয়নি, হয়তো তার উপর থেকে ডাক আসেনি, তাই বলে হয়তো আজ সোনিয়া এবং সোনিয়ার মা এখানে রয়েছে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমরা তোমাদের জীবনের ঘটে যাওয়া এইরকম অলৌকিক, অবিশ্বাস্য, রোমহর্ষক ঘটনা থাকলে লিখে পাঠাও। আজ এইটুকু, ফিরে আসবো সামনের শনিবার আরেকটি অবিশ্বাস্য ঘটনা নিয়ে। নমস্কার।